নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার ৭ম পর্ব, পাপের পথে পদার্পণ। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে ৭ম পর্ব, পাপের পথে পদার্পণ। তারা পথ দেখিয়েছিল। রূপকুমার সেই পথে তারাকে হাঁটতে শেখাল। একজন জোয়ান পুরুষ আর এক তারুণ্য ছোঁয়া তন্মী কাছাকাছি থাকলে যা হয় সেটাই হলো। কুহকিনী কামার্থ মন ও শরীর কোনো বাঁধন মানল না, না সামাজিক, না পারিবারিক, না দৈহিক যৌনতার আবেগামথিত ত্রৈলোক্য ভেসে গেল নারীত্বের সমস্ত অর্গল ছিন্ন করে। কলকাতার সোনাগাছি, রূপগাছির অভিজ্ঞ খদ্দের রূপকুমার পুরোপুরি গ্রাস করে নিল ত্রৈলোক্যকে। ত্রৈলোক্যর নিজের ভাষায়, জীবনের অন্য অধ্যায়ে প্রবেশ করা মাত্রই আমার মনের গতি পৃথক হয়ে গেল। তারা দিদিকে যেরকম ভালোবাসতাম, তখন আর একজনকে তার চেয়ে বেশি ভালোবাসতে লাগলাম। তারা দিদিকে কিছুক্ষণ না দেখতে পেলে যেমন মনের মধ্যে কষ্ট হতো, তখন আবার সে একজনকে না দেখতে পেলে ভীষণ কষ্ট পেতাম। রূপকুমার তখন কলকাতায় কম থাকত, বেশি সময় থাকত তারা দিদির ঘরেই। ত্রৈলোক্য ভয় পেত পাছে তার বাবা মা বা পাড়া প্রতিবেশীরা তাদের গোপন সম্পর্কের কথা জেনে যায়। কিন্তু কম বেশি ১ বছর এইভাবেই তারা প্রায় স্বামী স্ত্রীর মতোই খোলাখুলি যৌন জীবন যাপন করলেও তারা দিদির কৌশলে তা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছিল। কিন্তু ত্রৈলোক্য ভয় পেত এত উন্মত্ত যাপন অভ্যাস হয়তো তার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দেখা দেবে। অবশেষে সেই দিনেরই মুখোমুখি হতে হলো তাকে। তার প্রিয় তারা দিদি আচমকা মারা গেল, আর তারপর কয়েকদিনের মধ্যেই রূপকুমার আর ত্রৈলোক্যর অনাচার ও গোপন সম্পর্কের কথা বাঁধনহীন বটবৃক্ষের ডালপাড়ার মতো ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। কথা উঠল ত্রৈলোক্যর মায়ের কানেও। ত্রৈলোক্যর অজান্তে সত্যটা জানার জন্য তিনি গোপনে নজর রাখলেন এবং ২ নারী পুরুষের সখ্য নিজ চোখে দেখার পর আর নিজেকে সংবরণ করতে পারলেন না। ত্রৈলোক্যর বাবাকে সব কথা খুলে বললেন। স্বামী স্ত্রী ২ জনেই হতবাক, কখনো ভাবেননি এটাও সম্ভব। ত্রৈলোক্যর মায়ের সব রাগ গিয়ে পড়ল মৃত তারার ওপর। আমি আগেই বুঝেছিলাম ওই সর্বনাশী ত্রৈলোক্যর সর্বনাশ করে ছাড়বে। একটা বেধবা মেয়েকে পর পুরুষের হাতে তুলে দিয়ে তার ইহকাল পরকাল ধ্বংস করে ছাড়লে। তুমি কুলীন বামুন, তুমি এর বিহিত কী করবে করো। তখন রাগে ফুঁসছেন ত্রৈলোক্যর বাবা। ওদের আমি খুন করব। আমার বংশের সম্মান নষ্ট করেছে, আমার কুলের মুখে কালি মাখিয়েছে আমার নচ্ছার মেয়ে আর ওই কলকাতার কামুক ছেলেটা। ওদের আমি ছাড়ব না। আমি নিঃসন্তান হব সেও ভালো। আমায় জেলে যেতে হলে জেলে যাব, ফাঁসি যেতে হয় ফাঁসি যাব, কিন্তু অধর্ম সইতে পারব না। অতএব সিদ্ধান্ত হয় খুব শীঘ্রই ত্রৈলোক্যর বাবা পাড়ার কালী মন্দিরের পুরোহিত পঞ্চানন ঠাকুরের সঙ্গে দেখা করবেন এবং সব কথা খুলে বলবেন। এই পাপাচারের শাস্তির বিধান চাইবেন। তিনি যদি তার সন্তানকে এবং ওই পাপাচারী পুরুষটিকে বলির বিধান দেন তাহলে তাই হবে। একদিন দুপুরে পুকুরঘাটে বাসন মাজতে গিয়ে কথাটা শুনল ত্রৈলোক্য। ওরই বয়সী এক বাল বিধবা মালতী, তবে কুলীন নয়। ঘাটে তখন আর কেউ নেই। ত্রৈলোক্যকে একা দেখে দৌড়ে এলো। ত্রৈলোক্য, শোন, ওই ছেলেটার সঙ্গে তোর সম্পর্কের কথা গোটা গ্রাম জেনে গেছে, তোর বাবা মাও। তারা দিদি নেই যে তোকে বাঁচাবে। বাবা মা জেনে গেছে? হ্যাঁ, তোর মা আড়ালে লুকিয়ে তোদের কাণ্ড কারখানা সব দেখেছে। খুব বিপদ হতে চলেছে। বিপদ মানে? তোর বাবা গ্রামের মাতব্বরের কাছে গিয়ে সব বলেছে। কালী মন্দিরের পঞ্চানন ঠাকুরের বিহিত করতে বলেছে। বিহিত? হ্যাঁ, পঞ্চানন ঠাকুর তোদের দুজনকেই কালী মায়ের সামনে বলি দিতে বলেছে আগামী অমাবস্যার রাতে। না হলে নাকি অভিশাপে ধ্বংস হয়ে যাবে তোর বাবা মা। কুলীন ব্রাহ্মণের সঙ্গে তোর বিয়ে দিয়ে ওরা যে পুণ্যি অর্জন করেছিলেন সব পাপে পরিণত হবে। তোর মা এতে রাজি নয়, কিন্তু তোর বাবা পঞ্চানন ঠাকুরকে বলে এসেছে তোদের বলির ব্যবস্থা করতে। তবে জাঁক করে নয়, গোপনে রাতের অন্ধকারে কাজ সারবে। পুলিশ জানলে অনর্থ হবে। তাই মালতীর কথা শুনে ত্রৈলোক্যর বুক ছ্যাঁত করে উঠল। তার বাবা এত নিষ্ঠুর? তাহলে
এ কথা কাকেই বা বলবে, কারই বা পরামর্শ নেবে? তুই ঠিক বলছিস মালতী, ঠিকঠাক শুনেছিস তো? তোর দুটি পায়ে পড়ি, এ নিয়ে আর কথা বাড়াস না। তোরা তাড়াতাড়ি এ গ্রাম ছেড়ে চলে যা, নইলে যে কি হবে। ঘাটে বসেই হাউ হাউ করে কেঁদে উঠল ত্রৈলোক্য। আজ আর তার পাশে কেউ নেই। বাবা মা তাকে খুন করতে চায়, যে বাঁচাতে পারত সেই তারা দিদি মৃত। গ্রামের লোকজন কেউ তার পাশে দাঁড়িয়ে পাপের ভাগিদার হতে চাইবে না। একমাত্র ভরসা রূপকুমার, সে তাকে ভোগ করেছে, কিন্তু বিয়ে করে সংসার পাতবে এমন কথা এখনও কোনোদিন বলেনি। তার ওপরেই বা ভরসা কিসের? তাহলে তো সব পথই বন্ধ। একমাত্র পথ আত্মহত্যা করে নিজের জীবনের সব জ্বালা জুড়িয়ে দেওয়া। ত্রৈলোক্যকে সান্ত্বনা দেয় মালতী। আমাদেরই পোড়া কপাল, বর যদি বা জুটল, বছর না ঘুরতেই হলো শ্মশানমুখ। বিধবা আমরা, কাউকে ভালো লাগা কিংবা ভালোবাসার অধিকারও আমাদের নেই। সে কথা বললেই বলবে শৈরিনী দ্বিচারিণী। যেমন আজ তোকে বলছে, সমাজে গালমন্দ, বাপ মা ভাইদের গলার কাটা হয়েই আমাদের জীবন কেটে যাবে, আর নয়তো গিয়ে উঠতে হবে বেশ্যাখানায়। বেশ্যাখানায়? ও কথা বলিসনি মালতী, আমার বড় ভয় করে যে। এক পুরুষ তবু সইবে, 12 ভাতারে সইতে পারবো না। আমাদের কপালে যা হবার হবে, তোরা আজ রাতেই পালিয়ে যা যেখানে খুশি, তারপর যা আছে কপালে তাই হবে। ঘরে ফিরে ত্রৈলোক্য কিছুক্ষণ ভাবল। একা বসে থাকতে দেখে রূপকুমার বলল, কি হলো, চুপচাপ বসে যে বড়? প্রথমে চুপ করেই ছিল, কিন্তু ওকে তো সব বলতেই হবে, তাই ঘরের দরজা বন্ধ করে বলল, তুমি কি আমায় বিয়ে করবে? বিয়ে? হঠাৎ একথা কেন? সামনে বড় বিপদ, আমাদের পালাতে হবে। বাবা আমাদের দুজনকেই কালী মন্দিরে বলি দেবার ব্যবস্থা করেছে। গোটা গ্রামে আমাদের পাশে কেউ নেই। কি বলছো ত্রৈলোক্য? হ্যাঁ, না পালালে আমরা দুজনেই আগামী অমাবস্যায় খুন হয়ে যাব। মুখে চিন্তার মেঘ ঘনিয়ে এলো রূপকুমারের। ত্রৈলোক্য বলল, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি না বাঁচালে আমায় মরতে হবে। তোমায় মরতে হবে না, তাড়াতাড়ি গোছ করে নাও, আজ রাতেই আমাদের বেরোতে হবে। ধরে প্রাণ এলো ত্রৈলোক্যর। রূপকুমারকে জড়িয়ে ধরল, তারপর তার বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। রূপকুমারের নির্দেশ মতোই খুব কম কিছু পরিধান তারা দিদির একটা টিনের সুটকেসে ভরে নিল ত্রৈলোক্য। ভারী হলে বওয়া যাবে না। তুমি চিন্তা করো না, আমি তোমায় সব কিনে দেব, তুমি একটু ভরসা রাখো আমার ওপর। গ্রামের রাত ঘনাতে বেশি সময় লাগে না। রাত 8টা বাজলেই নিশুতি নামে। শেয়াল কুকুরের হাঁক ডাক শুরু হয়ে যায়। পথে লোকজন নামে না। কিছু ঘরে লম্ফর আলো তিরতির করে জ্বললেও বেশিরভাগ বাড়িতেই তখন সব ঘুমের দেশে। ছেলে মেয়েদের পড়াশোনার বালাই নেই। চাষাভুষো মানুষজন সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর রাতে ভাত ডাল পেটে পড়ার পরই দু চোখে ঘুম জড়িয়ে আসত। তার উপর ছিল চোর ডাকাতের ভয়। ছিচকে চোর সিঁধেল চোরদের উৎপাত সে যুগে শহর গ্রাম সর্বত্রই ছিল। ডাকাতি হতো মুন্সি জমিদারদের বাড়িতে, তবে গ্রামে হতো কম, শহরে বেশি। সেসব ডাকাতেরা আবার চিঠি পাঠিয়ে জানিয়ে শুনিয়ে ডাকাতি করতে আসত। পুলিশি কড়াকড়ি তত ছিল না বলেই হয়তো এত সাহসী ছিল সে যুগের ডাকাতেরা। আর ছিল ঠগি বাহিনী। রাতের অন্ধকারে সিঁদুর আর ভূষকালি মুখে মেখে হাতে একটা বড় মাপের শক্ত কাপড়ের টুকরো নিয়ে রাস্তার পাশে ঝোঁকে ঝাড়ে লুকিয়ে থাকত। পথ চলতি মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ত বিকট চিৎকার করে। তারপর যা পেত সব লুটে নিত। বেগরবাই করলে কাপড়ের টুকরোটা ফাঁস হয়ে চেপে বসত গলায়। মৃত্যু ছিল অবাধারিত। ব্রিটিশ সেনাকর্তা স্যার উইলিয়াম স্লিম্যান 1400-র বেশি ঠগিকে ফাঁসিতে ঝোলান। শাস্তিপ্রাপ্ত ঠগিদের মধ্যে সবচেয়ে বেশি খুন করেছিল বাহারাম নামে এক ঠগি, সংখ্যাটা ছিল 931। আবার সাইদ আমির আলী নামে এক ঠগি স্লিম্যান সাহেবকে একটা কবর দেখায়, যেখানে কফিনবন্দি 100 মৃতদেহ রাখা ছিল। আমির আলী সাহেবকে প্রতিটা খুনের বিস্তারিত বিবরণ দিয়েছিল। ঠগিদের নিষ্ঠুরতার অন্ত ছিল না। গ্রামগঞ্জে তখন জঙ্গল বুনো ঘাসের জলাভূমি ছিল এদের লুকিয়ে থাকার আদর্শ জায়গা।
রূপকুমার আগেই ত্রৈলোক্যকে সাবধান করে দিয়েছিল, রাত বিরেতে অনেকটা পথ হেঁটে স্টেশনে যেতে হবে। গয়নাগাটি সব নিজের পেটিকোট বা সায়া সেমিজের মধ্যে লুকিয়ে নিও। ভয় লাগছিল ত্রৈলোক্যর। এই প্রথম সে গ্রামের বাইরে যাবে, পথঘাট কিছুই চেনে না, তার ওপর সঙ্গে এক পরপুরুষ, আপনজন বলতে কেউ নেই। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল মা বাবাকে না জানিয়ে ভরছাড়া হওয়ার জন্য। বাবা মা কতই না কষ্ট পাবে, গ্রামের মানুষদের নিন্দা বাক্য আঁচড়ে পড়বে তাদের ওপর। মা হয়তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে, বাবা হয়তো পাগল হয়ে যাবে। এ কোন সুখের সন্ধানে অজানার উদ্দেশ্যে বেরোচ্ছে সে? রূপকুমার যদি তাকে বিয়ে করে তাহলে সে আবার বুক ফুলিয়ে গ্রামে ফিরবে, কারণ সে শুনেছে শহরে নাকি বেধবা চালু করে দিয়েছে কোনো এক পণ্ডিত বামুন। এর ফলে দেশে ধন্যি ধন্যি পড়ে গেছে। অকাল বৈধব্যের কালান্তক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নাবালিকা বা কম বয়সী বিধবারা। সে নিজেও বিধবা হয়েই ভালোবেসেছে রূপকুমারকে, তার কাছে দেহ মন সমর্পণ করেছে। গত 1 বছর ধরে তারা যেভাবে মিশেছে তা কোনো অংশেই বিবাহিত স্বামী স্ত্রীর জীবনযাপনের চেয়ে কম নয়। তাহলে তাকে বিয়ে করতে আপত্তি কিসের? কিন্তু সে কি ভাবছে তার চেয়ে বড় কথা রূপকুমার কি ভাবছে। রূপকুমার কি আদৌ রাজি হবে তাকে বিয়ে করতে ছাদনাতলায় হাজির হতে? এখন এসব জিজ্ঞাসার সময় নয়, রাত বাড়ছে, বেরোতে হবে। সময় নষ্ট করলেই বিপদ। আজ আকাশে চাঁদ নেই, ঘুরঘুরটি অন্ধকারে ঢেকে আছে সব, বাড়ি ঘর, মাঠ ঘাট, ঝোপ জঙ্গল। গায়ে গা লাগিয়ে মাথা ভারী ঝুপড়ি গাছগুলো সেই অন্ধকারকে আরও বাড়িয়ে তুলেছে। তারার আলোয় পথ চিনে পার হতে হবে দুস্তর পারাবার। ত্রৈলোক্যর হাত থেকে সুটকেসটা নিজের হাতে নিল রূপকুমার, বলল, সাবধানে এসো, বড্ড অন্ধকার। ত্রৈলোক্য দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। তারপর রূপকুমারের এগিয়ে দেওয়া হাত ধরে পথ চলতে শুরু করে। মাঝে মাঝে হোঁচট খায়, সামলে নেয়, তারপর আবার হাঁটা। রূপকুমার বলেছে, ভোরের আলো ফোটার আগে স্টেশনে পৌঁছতে হবে। দিনের প্রথম রেলগাড়ি ধরে যেতে হবে শহরে, নইলে অনেক বেলা হয়ে যাবে। জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন সব খুঁজতে বেরিয়ে পড়বে। সবার আজে আসবে স্টেশনে, ধরা পড়লেই সর্বনাশ। জুতো পরে হাঁটতে অনভ্যস্ত ত্রৈলোক্য চটিজোড়া হাতে নিয়ে নিয়েছে, তা না হলে তাড়াতাড়ি হাঁটা যাবে না। ত্রৈলোক্য কখনো রেলগাড়ি চাপেনি, চাপা তো দূরের কথা, চোখেও দেখেনি। সে শুধু লোকের মুখে শুনেছে রেলগাড়ি চলে লোহার রাস্তায় সাপের মতো এঁকে মেঁকে, আর তার মাথা থেকে ভুস ভুস করে কালো ধোঁয়া বেরোয় অবিরল। আজ সে রেলগাড়ি চাপবে, কিন্তু সেই উত্তেজনাকে চাপা দিয়ে দিচ্ছে অজানা আশঙ্কা। যদি মাঝপথে ধরা পড়ে যায়, যদি রূপকুমার তাকে ফেলে পালিয়ে যায়, সে তো কিছুই চেনে না, জানে না। তার হাতে পয়সা কড়িও নেই, সে তাহলে কি করবে? ভেবেছিল রূপকুমারকে জিজ্ঞেস করবে, তাকে সে কোথায় নিয়ে গিয়ে তুলবে, তার নিজের বাড়িতে নাকি অন্য কোথাও। সে শুনেছে শহরে অনেক হোটেল আছে, সেখানে ঘর ভাড়া নিয়ে থাকা যায়, খাবার মেলে। তারা কি হোটেলে উঠবে? কিন্তু মুখ খুলতে সাহস হয়নি। যদি কেউ শুনতে পায় তাদের কথা, গলার আওয়াজ। রাত বিরেতে অনেক জায়গায় চৌকিদার রাত পাহারা দেয় আর চিৎকার করে, জাগতে রহো। সে যদি শুনতে পায়। তাই নিঃশব্দে তারা কখনো গ্রামের পথ, কখনো ধান ক্ষেতের আলপথ ধরে এগিয়ে যায় স্টেশনের দিকে। সাক্ষী থাকে কেবল রাতের আকাশের তারারা তাদের সেই নবজীবনের যাত্রাপথের। পথ আর শেষ হয় না, দূর দূরান্তেও চোখে পড়ে না স্টেশন, কোনো আওয়াজও কানে আসে না। বাধ্য হয়েই রূপকুমারের গা ঘেঁষে ফিসফিস করে জিজ্ঞেস করে, আর কত দূর গো? আর যে হাঁটতে পারি না। এই তো আর মাইল খানিক, দেখতে দেখতে পৌঁছে যাব। রেলে চেপে আমরা কি কলকাতায় যাব? রূপকুমার সংক্ষেপে উত্তর দেয়, হ্যাঁ। আর কথা হয় না, কারণ রূপকুমার তখন আরও অনেক কিছু ভাবছে। এর আগেও সে ফুসলে আনা মেয়ে বেঁচেছে বেশ্যাপল্লীতে, কিন্তু এবার পরিস্থিতিটা একদম আলাদা। এর আগে এমন ঘনিষ্ঠভাবে কোনো মেয়ের সঙ্গে সে দিন যাপন করেনি। ত্রৈলোক্য মেয়েটা অন্য রকম। সে বেশ্যা হতে হবে জেনে পথে নামেনি, সে রূপকুমারকে ভালোবেসে পথে নেমেছে।
তাই দায়টা অনেক ভারী। তাছাড়া মেয়েটা বড় সরল সাদাসিধা। এই মেয়েকে ঠকানো খুব সহজ, কিন্তু নিজের মনের সায় মেলা সহজ নয়। কিন্তু সে কি করবে? নিজের বাড়িতে তোলা যাবে না, বন্ধুদের বাড়িতেও নিয়ে যেতে পারবে না, অথচ মেয়েটাকে ঘাড় থেকে নামাতেও পারবে না। কিছুতেই চরম সিদ্ধান্তে পৌঁছতে পারে না রূপকুমার। সে তো ভেবেছিল আর 2-4 দিন পরে নিজেই ত্রৈলোক্যদের গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, তারপর তাকে আর কে ধরবে। কিন্তু তার আগেই যে এরকম একটা খবর আসবে সে তো কল্পনাও করতে পারেনি। তাকে ছেড়ে ত্রৈলোক্যর ওই গ্রামে বেঁচে থাকা অসম্ভব হতো। একটা মেয়ে যে সরল বিশ্বাসে শ্রেষ্ঠ স্ত্রীধন তার কৌমার্য সমর্পণ করেছে কোনো প্রশ্ন না করেই, তাকে সে অনির্দেশের পথে ত্যাগ করে যেতে পারে না। কলকাতার বেশ্যাপাড়ায় এমন ঘটনা আকছাড়ই ঘটে। দালাল মেয়েদের ফুসলিয়ে নিয়ে আসে, তারপর কোনো মাসির কাছে বেচে দিয়ে পাওনা করি বুঝে নিয়ে কেটে পড়ে। রূপকুমার তাহলে কি ত্রৈলোক্যর প্রেমে পড়েছে? প্রেম অবৈধ নয়, কিন্তু শরীরী প্রেম তো অবৈধই। সে যে অনৈতিক অপরাধ। সে তো এসেছিল ত্রৈলোক্যর রূপের লোভেই, সেখানে কোনো প্রেমের গল্প ছিল না। আজ তাহলে হঠাৎ তার এমন মনে হচ্ছে কেন যে সে ত্রৈলোক্যকে ভালোবেসে ফেলেছে, তাকে সে ছাড়তে পারবে না। তাহলে কি সেই সত্যিটাই ধ্রুব সত্যি যে দেহজ প্রেম ছাড়া কোনো প্রেমই সম্পূর্ণ নয়? শ্রীকৃষ্ণ শ্রীরাধার প্রেম কাহিনীতেও তো সেই দেহজ প্রেমের গুণকীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের দানখণ্ডে কৃষ্ণ মথুরার ঘাটে দানই সেজে বসেছে। রাধার পথ আটকে সে দান চেয়েছে। দান আবার অন্য কিছু নয়, একেবারে পরস্ত্রীর আলিঙ্গন, নারীর দেহ। নারী স্বপ্রশংসায় মুগ্ধ হয়, বিগলিত হয়, দুর্বল হয়। শ্রীকৃষ্ণ তাই পদ্মের পাপড়ির বিশ্লেষণের মতো রাধার প্রতিটি অঙ্গের উত্তেজক বিবরণ দিয়ে শ্রীরাধার দেহজ প্রেমের বাসনা জানিয়েছিলেন। তাল ফল জিনিয়া তহুমার পয়োভার, মাঝ দেশে দেখি সিংহ মাঝার আকার। শোভে নাভি তলে বসে 3 রূপ বলি, উরু শোভে বিপরীত রামকদলি। রাধা বিব্রত, লজ্জিত। সে বলে সে শ্রীকৃষ্ণের ভাগিনী, সে কিভাবে এ মিলনে সায় দেবে? কৃষ্ণ বলেছিল রাধা তার শ্যালিকা, তাই এ সম্পর্কে পাপ নেই। তবুও যখন রাধা ধরা দেয়নি, তখন কৃষ্ণ রাধাকে নৌকায় নদী পার করে দেবে বলে মাঝ নদীতে ভয় দেখিয়ে রাধার মিলন চেয়েছে। দুতরে তারিব তোক না করিহ ডর, সর শৃঙ্গার দেহ নায়ের ভিতর। রেলগাড়ি ধরতে যাওয়ার পথে ভাবতে ভাবতেই রূপকুমারের পথ শেষ হয়ে আসছিল। আর মিনিট 10 হাঁটলেই স্টেশন। সে কথা বলতেই ত্রৈলোক্য কেমন চুপ হয়ে যায়। পথ মধ্যে থমকে দাঁড়ায়, পিছন পানে তাকায়। তার গ্রামের পথ তখন আধো আলো আধো অন্ধকারে ঢাকা, কিছুই দেখা যায় না। তবু চোখ মেলে তাকিয়ে থাকে ত্রৈলোক্য। 2 চোখ জলে ভরে যায়, আবছা হয়ে আসে দৃষ্টি। হয়তো আরও আবছা হয়ে যাবে ধীরে ধীরে। তারপর একদিন আর কিছুই মনে থাকবে না। স্মৃতির অতলে হারিয়ে যাবে গ্রামের মাঠ ঘাট, কুলতলা, তেঁতুলতলা, মালতী, কালী মন্দির, চাষের ক্ষেত, সব কিছু। কিছুই রবে না বাকি। আর কোনো দিন কি সে ফিরতে পারবে এই গ্রামে মাথা উঁচু করে? রূপকুমার তাকিয়ে দেখে, একটু সময় নিক মেয়েটা, বড় কষ্ট কাটছে, একটু সামলে নিক। রেলগাড়ি আসতে এখনও দেরি আছে।